তার ভিতরে একটা হচ্ছে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন যে প্রসেসে হয়েছে, ব্যাংক রেগুলেশন আইন পার্লামেন্টে রেটিফাই করা হয় নাই, এনবিআর এর রিফর্ম থেকে সরে এসেছিল, এখন আবার তারা পুনর্বিবেচনা করছে। এই জায়গাগুলো যে সিগন্যাল দিচ্ছে, এবং ফিচ দেখেন গ্লোবাল যে ক্রেডিট রেটিং এজেন্সি, তারা বাংলাদেশকে ডাউনগ্রেড করে দিয়েছে মার্চে অথবা এপ্রিলে। তো এই জায়গাগুলোতে, এবং আপনি যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমার যে মানে ডেট রিপেয়ারের যে কমিটমেন্ট তৈরি হচ্ছে সেইটা সাস্টেইনেবল। এইটা যদিও সরকার বলছে এটা 60% এখনও বাংলাদেশের তরফ থেকে সাফিসিয়েন্টলি আশ্বস্ত করবার জায়গাতে ওনারা এখনো নাই, এবং এই সম্পর্ক আমার সরকার নাই এখনো যে তাকে এই জায়গাগুলোতে আশ্বস্ত করা। একটা বিষয় যেটা হয়েছে আপনি দেখেছেন যে আসলে এরকম, ফুয়াদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 5 আগস্টের পরে বিএনপি জামাতের এমন কোন শীর্ষ নেতা বা তাদের অঙ্গ সংগঠন, এমনকি অন্যান্য দল যারা সরকার ক্রিয়াশীল দল, বেইজিং সফর করেন নাই বা চীনের সঙ্গে তাদের একটা পলিটিক্যাল যোগাযোগ হয় নাই। ফলে চীনের সঙ্গে আমাদের এখনকার সম্পর্কটা কি কেবলই অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, নাকি এটি একটা রাজনৈতিক বা কৌশলগত সম্পর্কেও পরিণত হয়েছে? আসলে চেষ্টা চলছিল, কিন্তু নির্বাচন পরবর্তী যে ক্যাবিনেট ফরমেশন যেখানে হয়েছে, আমি যতটুকু তথ্য রাখি, এখানে চায়না বোধ করছে তার ইন্টারেস্ট ক্যারি করবে এই রাষ্ট্রের ক্যাবিনেটে এমন লোকজন এখানে গুরুত্বপূর্ণ পদে নাই। তারা এই জায়গাটাকে তারা মার্ক করেছেন, এবং আপনি যদি গেস্ট লিস্ট দেখেন কারা কারা সেখানে গেছেন এবং কারা কারা গুরুত্বপূর্ণ ক্যাবিনেট পোস্ট পেয়েছেন, এবং অন্য যাদেরকে আশা করা হচ্ছিল তারা যেন ক্যাবিনেট গুরুত্বপূর্ণ পোস্ট পান, তো সেই জায়গাগুলোতে আমি যতটুকু জেনেছি চাইনিজ ব্যবসায়ী যারা আছেন এখানে, চাইনিজ গুরুত্বপূর্ণ পজিশনে যারা আছেন, তারা এই ক্যাবিনেট ফরমেশনের উপরে হ্যাপি না। তো এখন এই জায়গায় হচ্ছে একটা আশ্বস্ত করার বিষয় হচ্ছে ডক্টর খলিল সাহেব বেইজিং গেলেন, গিয়ে কিন্তু আবার ওয়ান চায়না পলিসির ব্যাপারে কিন্তু রাষ্ট্র আমাদের যে বাংলাদেশের কমিটমেন্ট আছে, তাইওয়ানের ব্যাপারে, হংকংয়ের ব্যাপারে চাইনিজ পজিশন, তিব্বতের ব্যাপারে, এগুলো নিয়ে আমাদের কোনো ভিন্ন মত নাই, এইটা তারা আশ্বস্ত করেছেন। এখন আমার কাছে মনে হচ্ছে আরেকটা টিকিং পয়েন্ট হচ্ছে আমাদের যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। এখন চায়না চিন্তা করছে আপনি যদি ট্রেড এগ্রিমেন্টে স্টিক থাকেন তাহলে সেটা তো চাইনিজ লোন, চাইনিজ ইনভেস্টমেন্টকে ফিউচারে আপনাকে আহত করতে পারে, আমার রাষ্ট্রে তার স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। তাহলে সেই জায়গাতে ব্যালেন্সিং এক্সারসাইজটা কী হবে? যদি ওয়াশিংটনের প্রেশারে পড়ে বাংলাদেশ, তাহলে সেইটা সে কীভাবে ম্যানেজ করবে? এটারও কোনো ভালো উত্তর সম্ভবত বাংলাদেশ সরকার দিতে পারে না এখন পর্যন্ত। তো এই চ্যালেঞ্জিং জায়গাগুলো আমাদের সামনে আছে, এবং আমরা এখন পর্যন্ত আসিফ যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আশান্বিত হওয়ার মতো যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে এসে গেছে, পৃথিবীতে কারো কাছে টাকা নাই। ইনফ্যাক্ট ওয়েস্টের সবার অবস্থা খুবই পপার লাইক সিচুয়েশন। চীন হচ্ছে টাকার পাকে প্রমোট করছেন রাষ্ট্র আকারে, তাহলে সেটা পলিসি প্রশ্ন। তো এইরকম অনেকগুলো কোশ্চেন আছে যেটা আপনার এত বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে আমি এই টাকা ডলারে কনভার্ট করে অথবা চাইনিজ আরএমবিতে কনভার্ট করে আমি আবার ফেরত নিতে পারবো কিনা, এই লং টার্ম অনিশ্চয়তার জায়গাটা রয়ে গেছে, এবং এটা তাদের সরকারকে অ্যাড্রেস করতে হবে। যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর তুষার, স্বাগত আপনাকে। আমরা চীন সফর থেকে কি বার্তা আসলে বাংলাদেশ দিল অথবা বেইজিং ঢাকাকে দিল, বা বিশ্ববাসী কি বার্তা পেল সেটা নিয়ে কথা বলছিলাম। আসিফ বিন আলী বলছিলেন চীনের কাছে আমরা প্রপারলি আমাদের পলিসি, আমাদের ক্যাবিনেট সেটাকে প্রেজেন্ট করতে পারছি কিনা, বা সেটা নিয়ে চীনের খানিকটা অস্বস্তি আছে বলে তার ধারণা। আপনার মূল্যায়ন শুনতে চাই। বিশেষ করে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়ে গিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক তো আনুষ্ঠানিকতা, সেটা পলিটিক্যাল বৈঠক, সমঝোতা সই হয়েছে 13টি। আমি যেটা মনে করি যে চীন আসলে বাংলাদেশের প্রধান একজন বাণিজ্য অংশীদার, এবং আমাদের সঙ্গে চীনের যে বাণিজ্য সেটা অনেক ক্ষেত্রে আমাদের অন্য যে ব্যবসাগুলি আছে সেইগুলিকে সাহায্য করে। যেমন আমরা প্রচুর পরিমাণে গার্মেন্টস রিলেটেড পণ্য চীন থেকে আনি, ইলেকট্রনিক্সের বাজার বেশ শক্তি নিয়ে প্রবেশ করতে যাচ্ছে, বিশেষ করে এই বাজেটের পর যেহেতু ইভিকে সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও চীন আমাদের বড় বড় নির্মাণ কাজে বহুদিন ধরেই অংশ নিয়ে আসছে, এবং চীন বিভিন্ন বড় প্রজেক্টে অর্থ সহায়তা বা অর্থ ঋণও দিয়েছে। তাই চীন আসলে আমাদের একজন গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে, এবং চীন শুধু যে আমাদেরই গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে তা নয়, বহু উন্নয়নশীল দেশে চীন
গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। চীনের একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং চীন দীর্ঘদিন ধরেই মনে করছে যে তাদের যে রাজনীতির বিকাশ সেটা অর্থনীতির মধ্যে দিয়ে হবে, যে কারণে তারা এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে। বহু দেশে তারা বৃহৎ নির্মাণ কাজকে সহায়তা করেছে, বহু জায়গায় অবকাঠামো তৈরিতে সাহায্য করেছে, কোনো কোনো দেশে তারা বিনিয়োগ করেছে এবং বাংলাদেশ আশা নিয়ে চীনের কাছে গিয়েছে। মূলত বাংলাদেশের এখন দরকার হচ্ছে অনেকগুলি বিষয়। একটি হচ্ছে তার অর্থ দরকার, টাকা দরকার। আরেকটি হচ্ছে বৃহৎ যে নির্মাণ কাজগুলির ঘোষণা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেইখানে পার্টনার দরকার। এবং একই সাথে এক ধরনের যে কারো বিরুদ্ধে একটা স্যাংশন আসলে বা নিষেধাজ্ঞা আসলে বা আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশকে অনেকগুলি জানালা খোলা রেখে দিতে হবে এখন। কারণ কোন জানালা দিয়ে ট্রাম্প কার সাথে ঝগড়া বাঁধাবেন অথবা আমেরিকা কার সাথে ঝগড়া করবে এটা তো নিশ্চিত না। আর চীনও যেখানেই অর্থনৈতিক সাহায্য দিয়েছে অতীতে, তারা উপলব্ধি করেছে যে একই সাথে যদি রাজনৈতিক প্রভাব না থাকে তাহলে অনেক সময় দেখা যায় তাদের বিনিয়োগকৃত অর্থ অনিরাপদ হয়ে যায়। তারা তো ঋণ দিচ্ছে, তারা চাইবে যে সেই যে দেশে ঋণ দিয়েছে বা যে দেশে সহায়তা দিয়েছে তারা টাকাটা ফেরত দিতে পারুক, এমন কোনো নীতিমালা সেখানে গ্রহণ করা না হোক যাতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। কেননা চীন তো ব্যবসা করে টাকা কামায়, আবার সেই টাকাই ধার দেয়। ফলে আপনি দেখবেন যে চীন যখন টাকা দেয় তখন একই সাথে তাদের কন্ট্রাক্টরদেরকেও পাঠিয়ে দেয়। জি, আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে 2016 সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় $27 বিলিয়ন একটা প্রতিশ্রুতি ছিল। এই গত 10 বছরে $7 বিলিয়ন আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম। ফলে আমরা সেই প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এবং তার সঙ্গে এই যে বৈশ্বিক উদ্যোগ, তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান উদ্যোগ আছে জানা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ, ফলে সেগুলো আমাদের জন্য ব্যালেন্স করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা সবসময় কঠিন হবে এবং আরও কঠিন হতে থাকবে। আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন যে ইন্দো শব্দটা বাদ দিতে চায় আমেরিকা এবং তারা এখন এইটাকে প্যাসিফিক বলে মনে করতে চায়। এইখানে আসলে মার্কিন উদ্দেশ্য একরকম, চীনের উদ্দেশ্য আরেক রকম। চীন প্রচুর পরিমাণে ব্যবসা করে যে অর্থ উপার্জন করেছে এটা কিন্তু আমেরিকার সাথে ব্যবসা করেই করেছে। এবং চীন তো আমেরিকা তো সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ এবং পৃথিবীর অধিকাংশ দেশে চীন সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। প্রযুক্তি বাজারে চীনের সঙ্গে আমেরিকার একটা প্রতিদ্বন্দ্বিতাও আছে। অতীতে আমরা দেখেছি যে অ্যাপলের সঙ্গে হুয়াওয়ের সাথে কি ধরনের একটা শত্রুতা হয়েছে বিভিন্ন সময়। চীনের সঙ্গে আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। ফলে এইখানে একটা অদ্ভুত সমীকরণ বিরাজ করছে, যে সমীকরণের মাঝখানে বাংলাদেশকে অত্যন্ত, আমি মনে করবো যে অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক জায়গায় পৌঁছে যেতে হবে। তবে এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে চীনের কাছ থেকে আপনি টাকা নেবেন কিন্তু চীনের খবরদারি অস্বীকৃতি জানাবেন। চীন যে এই যে $27 বিলিয়ন বলে 7 বিলিয়ন দিয়েছে বাকিটা দেয় না, এর কারণ হচ্ছে ওই সময়ও আওয়ামী লীগ সরকার ভারত, চীন, আমেরিকার মধ্যে এক ধরনের জাগলিং করছিল। এক এক বল হাতে নিয়ে একটা ছুড়ে দেয়, উপরের দিকে আরেকটা ধরে। এই জাগলিং চীন পছন্দ করে না। চীন এক ধরনের বশ্যতা চায়। এটা চৈনিক সংস্কৃতির অংশ। আপনি হলে তার বন্ধু হবেন, না হলে মানে সব শুনবেন, না হলে কিছুই শুনবেন না, এরকম ব্যাপার। তো চীন আসলে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং আমি এটা শেষ করি, এই সমস্ত সফরের আগে বাংলাদেশের অধিকাংশ অ্যাক্টিভ রাজনৈতিক দলের সদস্যরা চীনে একাধিকবার, কেউ কেউ একাধিকবারও গিয়েছেন। তো এই যে চীন রাজনৈতিক দলের সাথে কথা বলে বা রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলছে, এমনকি আপনার মনে আছে সেই অতীতে শেখ মুজিবুর রহমানেরও বই রয়েছে আমার দেখা নয়া চীন। চীন রাজনৈতিক ব্যক্তিবর্গকে কেন নিয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে চীন আসলে ভবিষ্যতের বাংলাদেশ শুধু না, এইরকম দেশগুলির রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে চাই। জি, আমরা জাতীয় সংসদে ময়মনসিংহ 10 আসনের সদস্য জনাব আখতারুজ্জামান তিনি বলেছেন প্রায়ের 2 বছর পূর্তি হতে যাচ্ছে, 24, 25, 26, তার আগেই জুলাই নিয়ে এই যে এই ধরনের অভিযোগ এবং যেটা জাতীয় সংসদে আলোচিত হচ্ছে, যেখানে প্রত্যাশা বা প্রচেষ্টা ছিল ইন্টারিমের সময়, সেইটা ব্যর্থ হলো, সেই বার্তা দেয় কিনা সেটি নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আছেন, এবি পার্টির সাধারণ সম্পাদক। ব্যারিস্টার ফুয়াদ, জুলাই চেতনা কারা বিক্রি করছে সংসদ সদস্য সংসদে প্রশ্ন তুলেছেন। বিরোধী দলের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ সেটি চ্যালেঞ্জ করেছেন, যেটি প্রমাণ করতে হবে। ফলে এই আলোচনাটা এখন যখন হচ্ছে তখন জুলাই সন্নিকটে। প্রথম কথা হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে বিএনপি, সে ক্ষমতায় আসছে। বাংলাদেশে বড় ধরনের সবগুলো আপহিভালের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি ছিল। তাহলে যদি জুলাই বিক্রি করে দেওয়া, জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করা অথবা এগুলোকে না মানার প্রশ্ন আসে,
সেখানে সরকারি দল হিসেবে বিএনপির দায়বদ্ধতার জায়গা সবচেয়ে বেশি। কারণ কি দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন, আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে বিএনপি গড়িমসি করছে। যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল না, কোনোদিন বলা হয়নি, সেরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় পার্লামেন্টে রেটিফাই করা হয়নি। আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ব্যাংক রেজুলেশন আইন, গুম প্রতিরোধ আইন, তারপরে হচ্ছে মানবাধিকার কমিশন থেকে শুরু করে, যেগুলোর ব্যাপারে কখনো কোনো দ্বিমত ছিল না বিএনপির পক্ষ থেকে। তাহলে জুলাই বেঁচে দেওয়া, জুলাইয়ের স্পিরিট ধারণ না করা, জুলাইকে কেন্দ্র করে যে অঙ্গীকারগুলো ছিল, আপনি জানেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যেটার মাধ্যমে আপনার জুলাইয়ের শহীদ এবং আহত টাকার উপরে দিয়ে দিয়েছিলেন। তখন বলা হয়েছিল আরও 200 কোটি টাকা দিতে হবে। সেই জুলাই ফাউন্ডেশনে কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবীরা গত 4 মাস ধরে বেতন পাচ্ছে না। বিএনপি সরকার এসে এটা ফান্ডিং বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্ত ছিল জুলাই পরিবারকে একটা আর্থিক সহযোগিতা দেবে, অন্যান্য ব্যাংকের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সিএসআর ফান্ড থেকে তাদের একটা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসে সেই ফান্ডিংটা বন্ধ করে দিয়েছে। একটা পরিমাণ দেওয়া হয়ে গেছে কয়েকশো, বাকিদেরগুলো তারা সে বন্ধ করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করা অথবা জুলাইকে অঙ্গীকার আকারে মেনে না চলার প্রশ্ন আসে, শাডোতে যারা চড়ছে তাদের এই আয়ের উৎস বা এটি নিয়ে আপনার নতুন করেও তো একটা শ্রেণী উঠে আসছে যারা নতুন করে ক্ষমতাসীন হয়েছে। বিএনপির ধরেন 200+ এমপির ভিতরে 80 জন 84 জন পুরাতন এমপি, বাকিরা সবাই তো নতুন এমপি হয়েছেন। তাহলে তারা নতুন করে তো জুলাইয়ের কারণে ক্ষমতার ভাগিদার হলেন। এই জুলাই না হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শাহ আলম ভাই কি ওনার নামে, ওনার বাড়ির নামে কি ইউনিয়নের নাম করতে পারতেন? ওনার 2 ছেলে, ওনার মেয়ে, ওনাদের নামে এগুলো করতে পারতেন? ওনার বাবা মায়ের নামে, আত্মীয় স্বজন, বউ, শ্বশুর শাশুড়ির নামে প্রায় 40-45টা প্রতিষ্ঠানের নামকরণ করতে পারতেন? ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। সো কোনো কিছু যদি পাওয়ার প্রশ্ন থাকে, বেনিফিসের প্রশ্ন থাকে, তাহলে বিএনপি হচ্ছে এখানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এবং অঙ্গীকার লঙ্ঘন করবার প্রশ্ন যদি থাকে, এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি দায়বদ্ধতার জায়গায় আছে। এরপরে হচ্ছে বাজেট অধিবেশন চলছে, এটা কেন রেলেভেন্ট? কে রিক্সায় চড়ে, কে প্রাডোতে চড়ছে, কারো উন্নয়ন, রাস্তাঘাট চায়, কালভার্ট ব্রিজ চায়। বাজেট নিয়ে দেখবেন সিম্পলি কোনো ক্রিটিক্যাল কনভারসেশন নাই, অথচ বাজেটটা খুব সিরিয়াস বিজনেস। আগামী 1 বছর আপনি সংসদের এফেক্টিভনেস নিয়ে প্রশ্ন, হ্যাঁ, এটা সিরিয়াস ব্যাপার। মানে এই বিষয়টা আলোচনার টপিক কেন? মানে কে রিক্সায় চলে, কে প্রাডোতে চড়ে, কি হাস্যকর। আবার আরো পাঠ্যবইয়ের কথা বলছি, জামাত যখন আপনার ওয়াশিং মেশিন চাইলো, তুমি বললেন না যে পর্দা আমি কিনে দেবো, ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে। হোয়াটস গোয়িং অন? এগুলো তো পার্লামেন্টের কনভারসেশন না। ধর্ম নিয়ে আসা, এইটা ওইটা, কে বেশি ধার্মিক, কে কোরআন হাদিসের আয়াত জানে, আবার স্পিকারকে এখানে রুলিং দিতে হচ্ছে যে এই বিষয়ে আর কথা বলা যাবে না। কথা বলার পরে আবার মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার উঠে বলছেন যে কোন বিধিতে বিরোধী দলের নেতাকে কথা বলতে দেওয়া হইলো। বক্তব্য এক্সপাঞ্জ করার পরে আবার মন্ত্রী দাঁড়ায় বলতেছেন আপনি কেন বক্তব্য এক্সপাঞ্জ করলেন? প্রাইম মিনিস্টার কোনো পদ আমাদের নেই। ও সরি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন। আমি একটা আসিফ বিন আলী আপনার কাছে আসতে চাই। এই যে রিক্সা থেকে প্রাডো যে প্রশ্ন যে সংসদ সদস্য তুলছেন, তিনি স্পষ্ট করে বলছেন যে আমি জুলাই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। এই বক্তব্যটা কি কেবলই রাজনৈতিক বক্তব্য, নাকি এর মধ্য দিয়ে 2 বছর আগের যে একটা চূড়ান্ত রাজনৈতিক ঐক্য ছিল ক্রিয়াশীল বা বিদ্যমান রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে, সেটাতে যে একটা ফাটল ধরছে নির্বাচনের পরেও, সেটির একটা বার্তা আসে? দেখেন, আমার তো মনে হয় যে রাজনৈতিক ঐক্যের ফাটল তখনই ধরে গেছে যখন বিএনপি নির্বাচনের দাবি তোলা শুরু করছে এবং ডানপন্থী রাজনৈতিক ব্লক, বিশেষ করে জামায়াত, নির্বাচনের এক অর্থে টেকনিক্যালি বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটা ডিলে করার জন্য যত ধরনের পলিটিক্যাল ম্যানুভারিং করা সম্ভব সেটা করেছে। আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত যে জুলাইয়ের বেনিফিশিয়ারি বিএনপি, বাট একই সাথে জুলাইয়ের বেনিফিশিয়ারি কিন্তু করবে সেটাও হয় না, তো অভিযোগটাই থেকে যায়, কিন্তু আমরা আর প্রমাণ পাইনি। আর যেহেতু আমাদের সোসাইটি একটা ট্রাস্ট ডেফিসিট সোসাইটি, তো এইখানে আসলে ওই অভিযোগ পর্যন্তই দিয়েই আমরা খুশি। কিন্তু একই সাথে তো আমরা এটাও দেখেছি যে জুলাইয়ের পরে কি ধরনের মোরাল পুলিশিং করা হয়েছে, জুলাইয়ের পরে কি ধরনের মব করা হয়েছে, জুলাইয়ের পরে মানে মাজার থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, সংবাদপত্র থেকে শুরু করে অন্য জায়গায় হামলা করেছে। কারা হামলা করেছে, কারা এগুলোর সম্মতি উৎপাদন করেছে, কারা পাবলিকলি লিখেছে, কারা স্পেসিফিক্যালি কোন রাজনৈতিক দলের লোকরা এগুলোকে ইনভাইট করেছে, সেলিব্রেট করেছে, এগুলো তো সব ডকুমেন্টেড। সো ফলে জুলাইয়ের যদি আমরা ওইভাবে চিন্তা করি যে জুলাইতে যে ঐক্যটা তৈরি হয়েছিল,
বাম ডান লিবারেল প্রোগ্রেসিভ সব মিলায়, সেটা সেই দিনই ভাঙা শুরু করেছে যেদিন থেকে মানুষ জুলাই গণতন্ত্রের জন্য, জুলাইটা হয়েছিল যে একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে সরিয়ে সেখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট রিপ্লেস হওয়ার, কিন্তু আমরা দেখেছি যে সেটা না হয়ে এক ধরনের ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে। অর্থাৎ আমি নিজে ব্যক্তিগতভাবে সংস্কারের পক্ষে, কিন্তু যে প্রসেসে সংস্কার নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ইট ওয়াজ ইন আ ওয়ে কোনো একটা পার্টিকুলার গ্রুপকে সেই ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য। তো এখন জুলাইয়ের 3 বছর পরে এসে সরকার দলের একজন এমপি বা বিরোধী দলের একজন এমপি যখন এগুলো বলেন, তখন এটা স্পষ্ট করেই বোঝা যায় হ্যাঁ তাদের মধ্যে আর ওই ঐক্যটা নাই, বাট এটাও স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে জুলাই যাদের জন্য হয়েছিল তারা আর এখন আলোচনায় নাই। জুলাই এখন তথাকথিত নব্য সাবলটানদের হাতে, জুলাই এখন তথাকথিত যারা মানে ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরেও বিরোধী দলেও আছেন তাদের জন্য। এবং আরও একটা ব্যাপার যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখন একদল জুলাইয়ের দারোয়ান আকারে আবির্ভাব হয়েছে। অর্থাৎ আপনি কে কি করলেন বা কে কি করেছে তার সার্টিফিকেট শুধুমাত্র তারাই দিতে পারবে। তারাই বাংলাদেশে যখনই বড় বড় সংগ্রাম হয়েছে, সেটা মুক্তিযুদ্ধ হোক, 90-এর গণঅভ্যুত্থান হোক বা জুলাই হোক, আমরা দেখেছি তারপরে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থায় কিছু লোক এই ক্ষমতাগুলো কুঙ্খিগত করেছে, আবার তারাই আবার এগুলো বলা শুরু করেছে। জি, আব্দুল মুত্তাসির, আসলে রিক্সা থেকে প্রাডোতে চড়ার মতো কয়টা চরিত্র, মানে একজন দুজন ব্যতিক্রম হয়তো হতে পারেন, কিন্তু সত্যি সত্যি কি তাই হলো, নাকি বিএনপি দলীয় সংসদ সদস্যের এই অভিযোগটা কেবলই বিরোধী দলকে ঘায়েল করার কৌশল? না, বিরোধী দলের সংসদ সদস্যরা যে প্রাডোতে চড়বেন ব্যাপারটা তো তা না। আর বিরোধী দল মানেই তো শুধু যে জামাত, তাও তো না। প্রথম বিষয় হচ্ছে, একটা জায়গায় আমি দ্বিমত করি, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি না। ধরেন জুলাই যদি নাও হইতো, একটা নিরপেক্ষ নির্বাচন হইতো, তাহলে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কি হইতো? কিন্তু জুলাই না হলে কি নিরপেক্ষ নির্বাচন হতো? সেটা হচ্ছে বাংলাদেশ বেনিফিশিয়ারি। নিরপেক্ষ নির্বাচন তো আর বিএনপির জন্য বা আওয়ামী লীগের জন্য বা জামাত এনসিপির জন্য হয় নাই, বাংলাদেশের জনগণের জন্য হয়েছে। আমরা জনগণ বেনিফিশিয়ারি হয়েছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে বা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এরকম একটা ভালো নির্বাচন ধরেন যদি জুলাই না হতো এবং একটা ভালো নির্বাচন হতো, তাহলে সেখানে ক্ষমতায় কে যেত? ফলে ক্ষমতায় যাওয়া না যাওয়া দিয়ে বিএনপির বেনিফিশিয়ারি হওয়ার বিষয়টা হয় না। নির্বাচনটা হয়েছে, সেটা আমরা জনগণ হিসেবে বেনিফিশিয়ারি হয়েছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এটাও জনগণ হিসেবে আমরা বেনিফিশিয়ারি হয়েছে, সবাই হয়েছে। কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আসলে জামাতে ইসলাম এবং এনসিপি। কেন? জামাতে ইসলামের 2008 সালে আসন ছিল 2টা, তারা এইবার পেয়েছে 68টা। যদি আপনি অঙ্ক করেন তাহলে দেখবেন 3400% আসন বৃদ্ধি পেয়েছে তাদের অঙ্কের হিসাবে। এবং যদি এনসিপির কথা চিন্তা করেন, এনসিপিতে এমন এমপি আছে জীবনে চাকরি করে নাই, ব্যবসা করে নাই, ইনকাম ট্যাক্সের ফাইল খুলেছে জীবনে প্রথম। একজন তো বলেছেন এনসিপির যিনি প্রধান, যে তার নাকি ব্যাংক অ্যাকাউন্টে ছিল না উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার আগে। তো তাহলে যার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অবস্থা হয় নাই, তিনি কিন্তু এখন এমপি। বাংলাদেশের একটি সর্বোচ্চ পদ যেগুলি আছে, সর্বোচ্চ সম্মানের পদ, সেখানে তারা পৌঁছে গিয়েছেন। তো বেনিফিট কার হইল? বিএনপির যারা এমপি হয়েছেন তারা অনেকেই বহু বছর ধরে রাজনীতি করছেন, তারা হয়তো এমনিতেও ইলেকশন করতেন, হারতেন, জিততেন। কিন্তু এই যে এনসিপি একটা দল তৈরি হতে পেরেছে, এটা জুলাইয়ের জন্য হয়েছে না, নাহলে এটা হয়তো এনসিপি নামের দল। তাহলে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এনসিপি এবং তারপর হচ্ছে জামাত ইসলাম এবং তারপরে যেটা ধরেন বিএনপির একজন প্রাডোতে চললে যদি এবার আসেন, অসুবিধা না হয়। না, প্রাডোতে চড়া না চড়ার বিষয়ের মতো যোগ্যতায় পৌঁছে গেছে অনেকে। তো এই বড় ভাইগুলা কারা এবং এই তারাই বা এগুলা কোথায়, যারা প্যাডোতে চড়ছেন তারাই বা প্যাডো কিনছেন কোত্থেকে? আমি বরং ওই এমপি সাহেবকে বলবো যে যদি এই অভিযোগ তাদের মনের মধ্যে সত্যিই থেকে থাকে, তাহলে তারা খুঁজে বের করে দেখুক যে আয়ের উৎস কি, কিভাবে তারা রিক্সা থেকে প্যাডোতে পৌঁছে গেলেন। সংসদে বকাবকি করার চাইতে বরং কি করে 1-2 বছরের মধ্যে রিক্সা থেকে প্যাডোতে যাওয়া যায়, এই মন্ত্রটা যদি তারা তদন্ত করে বের করে দিতে পারেন, তাহলে আমাদের মতো যারা সারা জীবন অন্যের প্যাডোতে উঠেছি, মই দিয়ে উঠতে হয় এরকম একটা গাড়ি, এবং দূর থেকে আমাদের বন্ধুদের গাড়ি দেখেছি, প্র্যাডো, হামার, এগুলো দেখেছি জীবনে, যেগুলো আমরা নিজেরা কিনতে পারবো বলে কোনোদিন মনে করি না। আমরা এই পদ্ধতিটা ফলো করে আমরাও ধরেন আমাদের তো তবু 1-2টা গাড়ি আছে, তাহলে আমাদের আরো প্র্যাডো পর্যন্ত যাইতে অনেক সুবিধা না? আমি বরং মনে করি সংসদে এইসব না বলে ওনাদের হাম কেন হয়েছে এটা তদন্ত করা উচিত। এই যে গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক ব্যবস্থায় 75,000 কোটি টাকার মতো নাকি দেওয়া হয়েছে, এই বিজনেস স্ট্যান্ডার্ড অনেকে এটা প্রতিবেদন করেছেন যে 75,000 কোটি টাকা এই দুর্বল ব্যাংকগুলিকে ফিনান্স করা হয়েছে। সেগুলি কেন গিয়েছে 75,000 কোটি টাকা, যেগুলি দিয়ে ব্যাংকগুলিকে নাকি চালু রাখা হয়েছে? তারপরে এই যে রিক্সা থেকে প্যাডোতে যারা গিয়েছেন এটা তদন্ত করুক। তারপরে এই যে ভুয়া মামলাগুলি যারা দিয়েছেন, এই ভুয়া মামলাগুলি কারা দিয়েছেন? বাংলাদেশের আইনে তো ভুয়া মামলা দিলে পরে যে ভুয়া মামলা দেয় তার শাস্তি হওয়ার বিধান আছে। তাহলে ভুয়া মামলাগুলি যারা করেছেন এরা কারা? এগুলো করুক। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করার কথা কেউ বলেন,
তাহলে তো ভুয়া মামলা আর আইনের শাসন তো একসাথে থাকতে পারে না। একসাথে চলতে পারে। এবং ভুয়া অভিযোগ তৈরি করা আর আইনের শাসন তো একইভাবে থাকতে পারে না। কাউকে কোনো অভিযোগ তৈরি না, এই যে এমেরিটাস কেড়ে নেওয়া হলো, মেডিসিনের যেটা বাইবেলের মতো বলা হয় ডেভিডসন, সেটার লেখক মণ্ডলীর বা কন্ট্রিবিউটরদের মধ্যে উনি একজন। ভালো কথা, ওনাকে এমেরিটাস দিয়েছে, কারা দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। বুঝলাম আওয়ামী লীগ সরকার তাকে ফেভার করেছে, সেই ফেভারের জন্য কি উনি দায়ী? যে তাকে ফেভার করেছে অন্যায় তো সে করেছে। তাইলে আপনি যদি কালকে কেউ আপনাকে এমেরিটাস করতে চায়, আপনি তাকে প্রত্যাখ্যান করবেন যে না, আমি এমেরিটাস হইতে চাই না, যেখানে আপনার যোগ্যতা আছে। উনি একজন যোগ্য লোক, কম পয়সায় রোগী দেখেন, উনি একজন প্রফেসর, শিক্ষক, পাঠ্যপুস্তক লেখার সাথে জড়িত, উনি এমেরিটাস হয়েছেন, ভালো কথা। আওয়ামী লীগ তাকে ফেভার করে এমেরিটাস করেছে, এই সরকার যদি মনে করে যে উনি এমেরিটাস থাকার যোগ্য না, তাকে ছড়িয়ে দিবে। কিন্তু যে গৃহীত ভাতা ফেরত দিতে হবে, এটা তো সম্পূর্ণ ছোট লোকই। তাইলে অতীতে যারা প্রমোশন পেয়েছে আওয়ামী লীগের আমলে, মনে করেন আমলা, এরা এখন বেতন ফেরত দিবে যে আপনার সেক্রেটারি হওয়াটা ঠিক হয় নাই, আপনাকে সেক্রেটারি বানিয়েছে, এখন আপনি আগের যে বেতন ছিল ওইখানে ফেরত যাবেন, সেক্রেটারি হিসেবে যত বেতন পাইছেন সব ফেরত দেন? এটা কোনো কথা? এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, উনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটা হচ্ছে সরাসরি তার বিরোধিতা করা। এই ছোট লোকই যদি অব্যাহত থাকে, তাইলে বাংলাদেশে গণতন্ত্র তো দূরের কথা, এই জুলাইয়ের বেনিফিশিয়ারি কেউ হবে না। কারণ জুলাই তাতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের 1 বছরে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা, সংস্কারের কথা বলে, এবং একটা বিশাল এত জনসমর্থন আর কোনো সরকারের প্রতি হয়তো ছিলই না। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে সেটি প্রসঙ্গে আমরা কথা বলবো যে ইন্টারিম আমলেও কেন 9-6 হলো। তার আগে দর্শক আবার ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। ইন্টারিম সরকারের সময় তুষার ভাই 1 বছরে 12,600 সরকার একটা বিশাল সংস্কারের উদ্যোগ নিল, তার সঙ্গে রাজনৈতিক দলগুলো, ফুয়াদ ভাইরা দিনের পর দিন, সম্ভবত 88 দিন সম্ভবত বসাই হয়েছিল শুধু রাজনীতিবিদ। এত সংস্কারের প্রচেষ্টা, আলী রিয়াজের নেতৃত্বে একটা কমিশন হলো, প্রফেসর ইউনূস সেই কমিশনের প্রধান। তখনও এই একই মাত্রার ঘুষ চলেছে, অথবা মাত্রাটা হয়তো আগের সমসাময়িক সময়গুলোর চেয়ে কোনো কোনো বছরের চেয়ে বেশিও বটে। এটা তো টিআইবি যেহেতু বলেছে, আমরা টিআইবির কথাকে বেশ গুরুত্ব দিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই চলেছে। আর যদি আমরা এখন টিআইবিকে অস্বীকার করলে, তাহলে তো টিআইবির আগের সবকিছু অস্বীকার করতে হবে। যখন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতো, যখন তারা বিভিন্ন সময় বলতো যে অমুক সরকারের দুর্নীতি বেশি হয়েছে, তমুক সরকারের, তো এখন তো এটা মেনে নিতে হবে যে ইউনূস সরকারের সময় দুর্নীতি হয়েছে এবং বেশ ভালোভাবেই হয়েছে। ইউনূস সরকারের সময় সব, কিন্তু টিআইবি নিয়ে ইউনূস সরকার আগেও সমালোচনা করেছে। টিআইবি ইউনূস সরকারের সমালোচনা করে না, টিআইবি দুর্নীতির সমালোচনা করে। তবে টিআইবির যিনি ইফতেখারুজ্জামান সাহেব, তিনি কিন্তু ইউনূস সরকারের একজন আস্থাভাজন লোক ছিলেন এবং বিভিন্ন জায়গাতে কমিশন বিভিন্ন জায়গাতে উনি ছিলেন। ওনার সংস্থা যেহেতু বলেছে ওই সময় দুর্নীতি হয়েছে, তাহলে তো অবিশ্বাস করার কোনো কারণ নাই এখন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইউনূস সরকারের শাসনের একটি বিরাট জায়গা ছিল গোয়েবলসীয় প্রচারণার যুগ। তার একটা মাইক বরদার ছিল, মানে মাইকিং করার জন্য একটা উইং ছিল, এবং তারা বলতো এই দেশে জবের বন্যা বয়ে যাবে, এই দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। উনি নিজে পর্যন্ত অসংখ্য এরকম অসত্য ভাষণ দিয়েছেন যে আমাদের কাছে এখন দরখাস্ত এসে বসে আছে, এরপরে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, উনি গিয়ে রোহিঙ্গাদেরকে নামাজ পড়িয়ে দিবেন হচ্ছে আরাকানে। এরকম অসংখ্য মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছেন, এবং উনি আসলে মিথ্যা প্রতিশ্রুতির একটা জাহাজ, এবং সেই জাহাজ এখানে এসে এখন সব উন্মোচিত হয়ে যাচ্ছে যে ওনার সময় দুর্নীতি তো কমেই নাই, ক্ষেত্র বিশেষে বেড়েছে। এবং এটা ওরা তদবির করছেন, দুর্নীতি করছেন, টাকা পয়সা গ্রহণ করছেন, এরকম অভিযোগ এসেছিল। এবং অফিসার্স ক্লাব বা কোথাও একজন সচিব, এখন যিনি প্রধানমন্ত্রীর তিনি একটা সংবাদ সম্মেলনের মতো করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে 8 জন উপদেষ্টার সমস্ত খবরাখবর তার কাছে আছে। তো তার মানে তো হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু মুশকিল ব্যাপার হলো যে এটা মাথা নেড়ে বাংলাদেশকে তো দেশের নাগরিকরা সেবা গ্রহণ করতে গিয়ে, সেটা চিকিৎসা সেবা নিতে যাক, পুলিশের আইন সংক্রান্ত সেবা নিতে যাক, ভূমি জরিপে যাক, কৃষকরা লোন নিতে যাক, এই রকম যে সেবাগুলা, পাসপোর্ট করতে যাক, এরকম দেশের নাগরিকরা সেবা গ্রহণের ক্ষেত্রে যে ঘুষ দিতে হয়, সেই লেনদেনটা 1149টি এরিয়াকে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে টিআইবি নিয়ে যে জরিপ চালিয়েছে, সেই রিপোর্ট হচ্ছে এইটা। একটু থমকে গেছে যে এখন কি এইভাবে টাকাটা চাওয়া বা নেওয়াটা ঠিক হবে? কেউ 200 নেয়, 500 নেয়, 2000 নেয়, এইভাবে তো এই ঘুষটা, সেটা নেওয়া কি ঠিক হবে? তাহলে যদি প্রতিবাদ করে, সেই হিসেবে কিছু ঘুষ কেউ কম গ্রহণ করেছে। তাতে আগের 23 সালের যে খানা জরিপ অবলম্বনে, মানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অবলম্বনে তো এটা করে, তাদের যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে, সেখান থেকে 10% ঘুষের পরিমাণ কমেছে।
এই ইন্টারিমের 1 বছরে। আচ্ছা। তার মানে হচ্ছে 12,633 কোটি টাকার যে ঘুষ, আগেরবার এটা আরো 1,200 কোটি টাকা বেশি ছিল, এটা কমেছে আগের সরকারের আমলে। আগের সরকারের আমলে শেষ বছর 23 সালে শেষ বছরে। এখন তার মানে হচ্ছে এটা যে এই সরকারের ব্যবস্থাপনার জন্য কমেছে, এটা আমি মনে করি না। হঠাৎ করে সবাই একটু নড়েচড়ে থমকে বসেছিল যে সাধারণ জনগণ বা যারা কাজে নিয়োজিত বেতন হলে এখনো ঘুষ দিব, এখনো ঘুষ চাস, এরকম একটা তেরে আসার মনোভাব তখন ছিল না, এবং চাইলেই যে কেউ আক্রান্ত হতে পারে এই ভয় ছিল। সেই জন্য তারা ঘুষটা একটু কম নিয়েছে। সেটা সরকারের কৃতিত্ব না, গণ অভ্যুত্থানের প্রভাব, সরাসরি জনগণের মনস্তত্ত্ব, যারা চাকরিতে আছে তারা। এখন এই ঘুষটা কেন অব্যাহত থাকলো? কারণ এইখানে সেবা খাতে 18টি সেবা খাতে সারোয়ার তুষার যেটা বলছে ভূমি আসে নাই, আসছে 18টা, তো শীর্ষ 2টার কথা বলছে। এখন জরিপে যদি শীর্ষে পাসপোর্ট আর বিআরটি আসে, তাহলে ওরা কি শীর্ষে ভূমি দিবে? এখানে ওই আতঙ্কটা মনের ভেতরে এরকম তৈরি হয়নি যে দুর্নীতির বিচার হলে বড় জোর রাঘব বোয়ালদের হবে, কয়েকটা সিম্বলিক বা একটা উদাহরণ তৈরির জন্য হবে। একদম রুট লেভেল পর্যন্ত সবার দুর্নীতির বিচার এটা তো সম্ভব না, আসলে সেটা হবে না। ফলে ওই ছোটোখাটোই যে সেবা খাতের দুর্নীতি যারা করে, ওরা কিন্তু নির্ভয়ে বেশিরভাগই করে গেছে। ফলে এইটা একটা ভিন্ন চিত্র। দেশের সামগ্রিকভাবে যে বড় বড় দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্ট মিনস মেগা করাপশন, এটা একটা এস্টাবলিশ সত্য ছিল গত 16 বছরে। এর আগেও ছিল অনেক ক্ষেত্রে, সেগুলির বিচার হয় না। যদি ওইগুলির বিচার এখন তদন্ত সাপেক্ষে করা যায়, আর জনগণ যদি একটু সচেতন হয় এবং সোচ্চার হয় যে কোথাও কাজ করতে গেলে ঘুষ দিতে হবে জানলে, সে যদি বলেন না আমি ঘুষ দিব না। কিন্তু সমস্যাটা হয় কি, জনগণের মধ্যে বড় একটা অংশ তারা সব শর্ত পূরণ না করে তারাও একটু ব্যাকডোর দিয়ে সুবিধা নিতে চায়, একটা আসলে লাইসেন্স নিতে TIB চায়। জরিপে আরো ফলে একটা- তারা মনে করে যে আমরা আচ্ছা। সবগুলো পূর্ণ করে কাগজ জমা দিতে যেই হয়রানি, তারপরেও কিছু দিতে হবে, তার থেকে একবার একটা প্যাকেজ দিলে যাই যে এত টাকা দিলে আপনি আমার এই লাইসেন্স দিবেন বা এই লোনটা দিবেন বা এই জমির জরিপটা এইভাবে করে জি। দিবেন। ফলে এই অপরাধী কিন্তু ঘুষদাতারাও, শুধু ঘুষ গ্রহীতাদের উপর আরেকটা চাপিয়ে তথ্য এটা উঠে এসেছে করাটাও আমি টিআইবির একমত না। জরিপে যে 81.5% মানুষ মনে করে যে ঘুষ ছাড়া সেবা পাওয়া অসম্ভব। তারা মনে করছে এটা মনে করছে কারণ হচ্ছে এটা তো এস্টাবলিশড হয়ে গেছে। এক পক্ষ দিচ্ছে আর এক পক্ষ নিচ্ছে, কেউ অনিচ্ছে, কেউ নিজের স্বার্থের জন্য দিচ্ছে, আবার কেউ বাধ্য হয়ে দিচ্ছে। ওই যে বললাম যে কেউ কেউ তো তার অবৈধভাবে তার জেতার জন্য অবৈধভাবে একটা বড় লোন পাওয়া ঠকানো যাচ্ছে, কারণ তারা তুলনামূলকভাবে দুর্বল, তারা তুলনামূলকভাবে শিক্ষা এবং সচেতনতায় পিছিয়ে আছে। এবং আরও যেটা গুরুতর বিষয় সেটা হচ্ছে এই মানুষগুলার মধ্যে দুদক সম্পর্কে জানে মাত্র 29%, 29.5% মানুষ যে দুদক বলতে একটা জিনিস আছে, এবং সেখানে এদের মধ্যে আবার বেশিরভাগই জানে না যে সে যে ঘুষ দুর্নীতির শিকার হচ্ছে, এইটার প্রতিকারটা কোথায় চাইবে। আরেকটা ফলে প্রশ্ন ছিল এটা- আপনার কাছে যে দুদক কেন এই কাজটা করছে না? এই কাজটা কি না, টিআইবির এটা- কিনা? এটা দুদকের কাজ না। আচ্ছা, এটা দুদকের কাজ না। দুদকের কাজ হচ্ছে তাদের কাছে দুর্নীতির অভিযোগ গেলে সেটা তদন্ত করে বিচার করবে। আর এইটা হলো একটা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবার জন্য জরিপ। এটা টিআইবি করতে পারে, এটা আমার প্রতিষ্ঠান জিনাইন করতে পারে, জরিপের উপর এটা ভিত্তি করে সুজন করতে দুদক কি পারে, ব্যবস্থা নিতে পারে? সুজন করতে পারে, অন্যরা করতে পারে। এই দুদকের এইটা নিয়েও ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই, কারণ এইখানে তো ব্যক্তি চিহ্নিত হয়নি কে ঘুষ দিয়েছে বা কে ঘুষ গ্রহণ করেছে। এইটা দেশের একটা জরিপের মাধ্যমে সাধারণ জনগণের মনোভাবের রিফ্লেকশন এনেছে যে দেশে ঘুষের সেবা খাতে সাধারণ জনগোষ্ঠী যে ঘুষ দিতে হয় তার পরিস্থিতি এই। এখানে তো ব্যক্তি চিহ্নিত হয় না যে কে ঘুষ দিয়েছে। আবার আপনার কাছে আসবো, দুদক কি করে ডক্টর ব্যবস্থা নেবে? শাখাওয়াত হোসেন শান্ত আসবো আপনার কাছে। মাসুদ কামাল, এতক্ষণ যে আলোচনাটা শুনছিলেন টিআইবির রিপোর্ট নিয়ে যে আলোচনাটা চলছিল, ডক্টর শাখাওয়াত হোসেন শান্তর কথা থেকে যেটা পেলাম যে খুচরা দুর্নীতি হয়েছে, এটা আসলে খুচরা দুর্নীতির একটা চিত্র। আরো অনেক বড় বড় মেগা প্রজেক্টে আরো অনেক বড় দুর্নীতি, বড় ঘুষের লেনদেন হয়েছে। এটাকে তিনি বলছেন যে ঘুষ লেনদেন সেটি খুব কম পর্যায়ের, কম পরিমাণের একটা লেনদেন বলছেন। এখন এই টিআইবির এই জরিপ থেকে যে 81.5% মানুষ মনে করে যে ঘুষ ছাড়া সেবা পাওয়া অসম্ভব, এটার কি মাঠ পর্যায়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনার কি আসলেই মনে হয় যে সরকার বদলালেও মাঠ পর্যায়ে এটার কোনো পরিবর্তন হয় না? আগের সরকার থাকুক, ইন্টারিম থাকুক বা বর্তমান সরকার, কোনো পরিবর্তন কি আসে কিনা? দেখেন, প্রথমত প্রশ্ন হলো কি, আপনি পরিবর্তনটা আশা করবেন কেন?
কেন পরিবর্তন হবে বলেন আপনি? ধরেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের একটা শাসন ছিল, ওই আমলে বড় বড় যারা নাকি লিডার ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তারা সবাই আজান দেয়া দুর্নীতি করতেন, ঠিক আছে, নিচের দিকে করতো। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, যে কথাটা নাকি ডক্টর সায়ন্ত বললেন যে প্রথম দিকে ওরা কতক্ষণ থতমত খেয়েছিল যে কি হয় কি হয়। আবার আরেকটা জিনিস ছিল যে রাস্তাঘাটে অনেকে এই ইয়াং ছেলেমেয়েরা ধরে হবে কোথার থেকে, আপনার তো একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, যে আপনি একটা উদাহরণ তৈরি করবেন যে দেখেন এই দুর্নীতি আমরা করি না, অথবা এই দুর্নীতি করার কারণে অমুকের শাস্তি হয়েছে। এই গত 2 বছরে কি কারো শাস্তি হয়েছে দুর্নীতির কারণে? দেখাতে পারবেন না তো। যা কিছু হয়েছে কিছু কিছু আপনার মিডিয়া ট্রায়াল হয়েছে, যে মিডিয়ার থেকে একজন গেছে একটা ক্যামেরা নিয়ে গেছে, গুনে গুনে টাকা নিচ্ছে, এর মধ্যে আবার দেখলাম যে নাকি ক্যালকুলেটর দিয়ে টিপে টিপে পার্সেন্টেজের হিসাব করে। এই যে মিডিয়ার ট্রায়ালগুলো, এইটুকু ছাড়া আর কিন্তু কোনো ভয় নাই, আর কিন্তু কোনো ভয় নাই, কেউ কিছু বলে না তো। আপনি এই যে কারণে তাদের মধ্যে এটা নিয়ে থাকবে। দেখেন দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরেকটা ঘটনা ঘটছে, এই যে আপনার ওটা তো মধ্যে আসবেই না, আসেই না, ওটা হলো ওই যে আপনার গণহারে মামলা দেওয়া, 200-300 লোকের নামে মানে হয়েছে। এবং গ্রামাঞ্চলে যেটা হয়েছে, ওরা ওইখানে একজন দালাল থাকতো, সে যাইতো থানায়, যে ওইকে বলতো যে আমাদের এলাকায় ধনবান কে কে আছে, ধনাঢ্য ব্যক্তি কে কে আছে, ওদের নাম দাও। নামটা দিয়াই ওই দালাল আবার তাদেরকে ফোন করতো যে আপনার নাম কিন্তু এই হত্যা মামলায় আছে, এখন এই নামটা তাড়াতাড়ি কাটাতে চান, মানে একবার লেখা হয়ে গেলে তার আর কাটা যাবে না, কাটাতে চান তাহলে কিন্তু এত টাকা দেওয়া লাগবে। 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা তারা দিয়ে দিত অবলীলায়, কারণ তাদের টাকা আছে। 1 নম্বর, 2 নম্বর হলো কে ভাই ওই ঝামেলায় পড়তে চায়। তো এই দুর্নীতির কথা কিন্তু এখানে আসে নাই, এবং এটা যে কি ব্যাপক আকারে হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না, ভয়ঙ্কর। তো এই দুর্নীতিগুলো কি, আপনি একটা দুর্নীতি যদি আপনি একটা শাস্তিতে আওতায় আনতে পারতেন, এটা নিয়ে যদি মানুষ আলোচনা করতো যেটা ওই দুর্নীতিটা শাস্তি হয়েছে, তাহলে কিন্তু অন্য দুর্নীতিবাজরা একটু ঠান্ডা হইতো, অথবা ভয় পাইতো। তারপরে তাদের তো ভয় দেখান নাই, আপনিও ভয় দেখাতে পারেন নাই, তারাও নিজ দায়িত্বে কোনো ভয় পাওয়ার চেষ্টা করে নাই, যে কারণে এটা অব্যাহতভাবে চলছে। পাসপোর্ট অফিসে আমরা কি বলি জানেন, পাসপোর্ট অফিসে যাই, যে দেখি যে লাইনটা একটু ছোট, বিরাট খুশি আমরা, লাইন ছোট, আর কিন্তু কিছু না। কিন্তু তারপরে ওই যে এখানে দালাল আসে, দুর্নীতির শিকার হয়ে কোনো ধরনের অভিযোগই করেনি, কারণ তারা মনে করে যে আসলে পুরো ব্যবস্থাটাই আসলে দুর্নীতিগ্রস্ত, আমাদের সিস্টেমটাই এরকম। এই কারণে রাষ্ট্রের প্রতি এক ধরনের আস্থার সংকট নাগরিকের এটা প্রতিফলিত হয়। এটি দূর করতে অন্তর্বর্তী সরকার পারেনি। এই সরকার কতটুকু সফল হচ্ছে বলে আপনার মনে হয়? এটা এখনই বোঝা যাবে না, মাত্র 4 মাস তো, এখনই আপনি কিছু বুঝবেন না। 2 দিন আর কদিন যাক, তখন বুঝবেন। তবে এখন পর্যন্ত কোনো নমুনা দেখি নাই কিন্তু। শুনেন, এই যে লোকটা মনে করতেছে যে কেন তারা কমপ্লেন কি কারণে করে না বলেন তো? কমপ্লেন করে না এই কারণে, তারা জানে যে কমপ্লেন করলে আমার কাজটা হবে না। আমি ওনাকে টাকা না দিলে আমার ফাইল নড়বে না, এটা আমি জানি। কিন্তু ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করি না এই কারণে, যদি আমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করি তাহলে আমার এই কাজটা আর হবেই না। আচ্ছা, আমলারা ধরাছোঁয়ার বাইরে ওনার পরিবর্তে যাকে দেওয়া হবে সেই কাজটা ধরবেই না, কারণ তারা তো পরস্পরের সহকর্মী, ধরবে কেন? আমার এই কাজটাই হবে, কিন্তু আমার তো কাজটা করা দরকার। পাসপোর্টে দুর্নীতি হয় কেন জানেন? পাসপোর্টে ওখানে একটা আর্জেন্সি কাজ করে, কিন্তু আমি বাইরে যাব, ভাই আমি বাইরে যাওয়ার সময় খরচ করবো 7 লাখ টাকা, তারপরে আমার সামনে অপার ভবিষ্যৎ কল্পনা, হ্যাঁ এই কল্পনা আছে সামনে। কারণ এর মধ্যে আমি 2,000 টাকা 3,000 টাকা দিয়ে আমার কোনো গায়ে বাঁচবো নাকি? গায়ে বাঁচে না তো, আমি দিয়ে দেই। এবং আমি ধরেই নিছি এটা না করলে আমার খবর আছে, আমরাদের কেন স্ক্রুটিনিং হয় না? এই বিষয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। যে আমরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাই, যে সরকারই আসুক না কেন সবসময় তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চায় না কোনো সরকার, বা তাদের প্রশ্নবিদ্ধ করতে চায় না। এটার মূল কারণ হলো এদের বিচারটা কে করবে? পলিটিশিয়ানরা করবে। আমাদের পলিটিশিয়ানরা ম্যাক্সিমামই আমরাদের উপর নির্ভর করে। সমস্যাটা হলো ওই জায়গায়, এটা নির্ভর করে। আমি অনেক এরকম বড় বড় পলিটিশিয়ান দেখছি, মন্ত্রীকে দেখছি, প্রতিমন্ত্রীকে দেখছি, একটা ফাইল নিয়ে আসলো, জিজ্ঞাসা করে এই সেক্রেটারি সাহেবের ডাক দো। সেক্রেটারি সাহেব আসে, বলছে যে এখানে কি এটাকে সাইন করবো, বলে করেন তো করে, কারণ সে তো বোঝে না, অত সময় লাগবে বুঝতে। একজন লোক মনে করেন, ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখন হচ্ছে, ওনার বয়স হয়ে গেছে,
ধরে নিলাম পড়াশোনা করা লোক, ধরে নিচ্ছি স্মার্ট লোক, ধরে নিচ্ছি সৎ লোক, কিন্তু আপনি বলেন তো ওনার জীবনের এত বছরের জীবনে উনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন কয় ঘন্টা মন্ত্রী হওয়ার আগে? উনি তো মন্ত্রী হওয়ার আগের জন্য ভাবতেন না যে আমাকে স্বাস্থ্য খাতটা দেখতে হবে। উনি তো ভাবেন না রে ভাই। এখন উনি ওনার সততা দিয়া হয়তো অনেক কিছু করতে চাচ্ছেন, জি। হয়তো বা, কিন্তু ওটা নিয়ে আবার দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। খাতা কলম নিয়ে রোল কল করা আরম্ভ করছেন উনি। উনি তো এটা ভালো বুঝে গেছেন হয়তো বা, কিন্তু হচ্ছেটা কি, মানে বিষয়টা হলো কি, এইটা বুঝতে হবে ওনার তো কোনো প্রিপারেশন তো নাই। আপনি আমারে পছন্দ করেন, আমার ধাক্কায় ধুক্কায় নিয়ে প্লেনের ককপিটে ঢুকাই দিলেন, তুমি এবার প্লেন চালাও, কারণ তোমার উপর আমার আস্থাটা সর্বোচ্চ পর্যায়ের, ভাই আমি চালাতে পারবো। আমি তো একদিনও আমি ট্রেনিং দিই নাই। তো ওনাদের কোনো প্রিপারেশন আছে? প্রিপারেশন তো নাই। এখন সেই কারণে উনি করে কি, ওই আমি পাইলট যাই না, কো পাইলটের উপর ডিপেন্ড করি, এই তুমি চালাও আমি আসি। তখন ওনারা চালায় মনের মাধুরী মিশে, এবং ওনারা আবার ওনাকে ইনফরমেশন দেয়, দেখেন স্যার এটা হয়েছে, এটা হতে, এটা ভালো হয়েছে, অমুক হয়েছে। আপনাকে তো অনেকে হ্যাভি প্রশংসা করলো, পিএম পর্যন্ত আপনার প্রশংসা করতেছে। তো উনি তো মনে করেন মোটামুটি আনন্দের সাগরে ভাষাভাষী শুরু করলো। আবার আসবো মাসুদ কামাল আপনার কাছে। সারওয়ার তুষার, কিছুক্ষণ আগে বক্তারা বলছিলেন যে টিআইবির রিপোর্ট বলছে যে গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী, নারী, আদিবাসী, প্রতিবন্ধী আয়ের অনুপাতে শহরের চেয়ে ঘুষের শিকার হয়েছে 66%, বনাম 58.5%। যে প্রান্তিক মানুষের রক্তের উপর আমরা যদি বলি যে জুলাই বিপ্লব হলো, এখন তাদেরকে যখন ঘুষ দিতে হয়, তবে আপনাদের জুলাই চেতনার বাস্তব প্রতিফলন আপনি কোথায় দেখেন? সাধারণ মানুষ আসলে কোথায় দেখে? না, এটা তো আনফরচুনেট, কিন্তু অন্তর্বর্তী সরকার ছিল কতদিন, সম্ভবত 2 বছর কম। তাদের হাতে এমন কোনো ম্যাজিক ছিল না যে তারা এগুলো ঠিক করতে পারবে। আর তাছাড়া এই ধরনের একটা কি বলে এলিট ফরমেশনের গভর্নমেন্ট দিয়ে আপনি প্রান্তিক পর্যায়ের দুর্নীতি থামাবেন, এটা তো অসম্ভব ছিল। তখন আপনার কোনো জনপ্রতিনিধি ছিল না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, ইউএনও এবং ডিসিরা অল ইন অল হয়ে গেছিলেন, এবং আপনি তাদের নামে ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এবং বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হয়েছে। এই প্রশাসকরাও নানা ধরনের দুর্নীতি করেছেন, এবং মানে ওই যে কাজ পাইয়ে দেওয়ার জন্য যে সুবিধা, এগুলো তারা করেছেন। ফলে এই প্রশ্নটা খুবই যৌক্তিক, এবং এই প্রশ্নটা থাকে যে বাংলাদেশের মানুষ সবসময় কষ্ট করে, তারা বিসর্জন দেয়, কিন্তু তারা এটা রেজাল্ট পায় না। এটা তো নতুন কোনো বিষয় না, এটা সবসময় হয়ে আসছে। 71-এর পরেও আপনি ওই যে আবার মানে 1 বছরের মাথায় আবার তোরা মানুষের মতো সিনেমা বানাতে হয়েছে এখানে, মুক্তিযুদ্ধের 1 বছর যে স্খলনগুলো নিয়ে, অবক্ষয়গুলো নিয়ে। তো এটা হচ্ছে যে আমাদের এখানে ওই জাহিদ সাহেবের ওই কলামটার কথা আমি আবারও টানি। উনি খুব সুন্দর, খুব অল্প কথায় বলেছেন, এখানে পরিবর্তন বিরোধী জোট বা শক্তি অত্যন্ত শক্তিশালী, এবং তারা নানাভাবে তাদের মানে গোষ্ঠীগত স্বার্থ, তাদের ক্ষমতা এবং তারা যে ধারণার উপর ভিত্তি করে ক্রিয়াশীল থাকে, এগুলো দ্বারা তারা পরিবর্তনকে আটকে দিতে পারে। আবার যারা পরিবর্তন চায় সমাজে, তারা সবাই আলাদা, বিচ্ছিন্ন, হ্যাঁ। এবং তাদের মধ্যে অসংখ্য, আপনি এখন দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন, আপনি দেখবেন যে কি নিয়ে এখন আপনার মনে হবে যে 2 ঘন্টা আপনি ওখানে থাকলে মনে হবেন যে একটা পাগলাগারদে ঢুকেছেন। মানে আমার এরকম মনে হয় যে একটা পাগলাগারদে ঢুকেছে, এবং এত বিষয় এবং পরস্পরের কাদা ছোড়াছুড়ি, অ্যাটাক পাল্টা অ্যাটাক, এগুলো চলছে। অথচ বাস্তব সমস্যা আপনার কোথায় পুশিন হচ্ছে, কোথায় আমাদের সরকার চিনে গেছে, ওখানে কি হচ্ছে, যেগুলো রিয়েল প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। সারাক্ষণ একটা কালচারাল ফাইট ওখানে চলছে। তাহলে এই যে যারা, এবং কারা করছে, তারাই যারা সমাজে একটু সংবেদনশীল মানুষ হিসেবে পরিচিত, অ্যাক্টিভিস্ট ব্যাকগ্রাউন্ডের, বা যারা সমাজে পরিবর্তন চায়, যারা ক্রিটিক করে, তো তাদের মধ্যে তারা এটা এখনো পর্যন্ত বের করতে পারে নাই যে কিভাবে আমাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা একটা মিনিমাম ঐক্য বজায় রাখবো এবং একটা চাপ সৃষ্টি করবো যারা পরিবর্তন চায় না। এই পরিবর্তন বিরোধী শক্তি তো অনেক, আপনাদের মধ্যে তো ঐক্য ছিল, না হলে তো আর না, ঐক্য একটা অত্যন্ত, ওটা একটা মোমেন্টারি, ওটা একটা মুহূর্তের ঐক্য, এবং এরপরে ঐক্য ভেঙে গেছে, এবং এই ঐক্য ভেঙে দেওয়ার জন্য মানে একটা তো ভেঙে যায় নানা কারণে, হ্যাঁ। ওই একটা পার্টিকুলার সময়ে কারা ক্রিয়াশীল আছে, তাদের ওই ব্যক্তিগত নানা ধরনের ট্রেড, আচার আচরণ, এগুলো ভূমিকা রাখে। কিন্তু এটার পাশাপাশি আপনার একটা সংঘবদ্ধ প্রয়াস ছিল এই ঐক্য ভেঙে দেওয়ার জন্য। মানে নানা ধরনের ওই যে যারা পরিবর্তন বিরোধী যে শক্তিগুলো আমি বলছি, তারা এটা চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। এবং এই 1.5-2 বছরের সরকারের মধ্যে ধরেন একেবারে মানে যেটাকে বলে আদি পাপ থেকে আপনাকে শুরু করতে হবে। ওই সরকারটা যেভাবে ফরমেশন হয়েছিল, ওটার মধ্যেই তো এই আপনার মানে কতগুলো ভালো ফেস, কতগুলো ভালো মানুষ এই সরকারে আছে। এর বাইরে
তাদের তো এরকম সমাজে রূপান্তর করার জন্য যে ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন এবং যে ধরনের সংগ্রাম দরকার সেটাই ছিল না, ফলে তারা তো এটা করতে পারবে না। এত সমালোচনার পরেও আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে সরাতে পারি নাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে পারিনি, মানে তৎকালীন। তাহলে এবং আপনি কি ওইখানে আপনি ভাবছেন যে এই হেয়ার রোডের যে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা থাকতেন, ওখানে ড্রয়িং রুমে বসে 7টা-8টা মানুষ মিলে আপনি ঠিক করে ফেলতে পারবেন ওভার দ্য ফোন। কুড়িগ্রামে যা ঘটেছে আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, আপনি পঞ্চগড়ের ঘটনা ঠিক করতে পারবেন, ভেবে দেখেন, এটা কিন্তু লিটারালি ইম্পসিবল। ফলে এই সময়টাতে আমি মনে করি বাংলাদেশের প্রশাসন, মানে সামরিক বেসামরিক যে বড় আমলাতন্ত্র, বড় বিষয়গুলোর দিকে তারা নজরপাত করেছে, আলোকপাত করেছে, কিন্তু আমি যদি বলি ঢাকার বাইরে ময়মনসিংহ 10 আসনে বিএনপি সংসদ সদস্য আখতারুজ্জামান বলেছেন যে অনেকে জুলাই চেতনা বিক্রি করেন, এমন মন্তব্য করেছেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন, এখন তারা প্রাডো গাড়িতে চলেন। এখন জুলাই চেতনা বিক্রি কারা করেছে? এটা একটা খুব সুন্দর পলিটিক্যাল বক্তব্য যে আগে রিকশায় চড়তেন এখন পাজেরোতে চলেন, এগুলো স্পেসিফিক বলা উচিত। এবং জুলাই চেতনা তো মানে জুলাই চেতনার আপনি আমরা যেটা করতে চেয়েছি সেটা তো কিছু হয়ই নেই, বিক্রি কীভাবে করবে কে? বিক্রি করার তো প্রশ্নই আসে না, বরং এখন মানে জুলাই জাদুঘর আপনি বানাচ্ছেন, খোদ জুলাই জাদুঘরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। এবং কয়েকজন যারা প্রমিনেন্ট ব্যক্তি ছিলেন নানাভাবে, তারা এই জিনিসটা, আমরা হয়তো এখনও সব কিছু বলতে পারবো না, বলার মতো সময় আসে নাই, কিন্তু যাদেরকে দুধে ধোয়া তুলসী পাতা মনে হয়, যারা ধরেন নিজেদেরকে বিশ্বের কাছে বাংলাদেশের ভেতরে এই গণ অভ্যুত্থানের সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে হাজির করেছেন, তাদের কারোর অনেক ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে, অনেক দার্শনিকতা, অনেক আপনার কি বলে ব্যক্তিগত নিয়ন্ত্রণের ইচ্ছার কারণে অনেকগুলো জিনিস নষ্ট হয়েছে। সেটা বলার সময় এখন আসে নাই। এখন যারা হচ্ছে সবকিছু একদিকে ঠেলে দিতে চায়, যে কামান দাগাও একদিকে, এবং এটা করে আপনার অন্য সমাজের যারা ওই এনসিপির বিরুদ্ধে একটু কথা বলতে চায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটু বিতর্কিত করতে চায়, তাদেরকে খুশি করে। যারা খুশিটা করতে চাচ্ছে এই মুহূর্তে, তারা যে 2 দিন পরে এটার বাইরে থাকবে সেরকম কিন্তু না। তাদেরকেও আপনার প্রশ্ন মানে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যে যাদের হাতে মানে পুরো ছাত্র সমাজ, জনগণ যাদের দিকে তাকে বিশ্বাস করেছে এবং যারা নিজেদেরকে এই গণ অভ্যুত্থানের এক ধরনের কারিগর হিসেবে দাবি করেছে, তারা কি করেছে ওই সময়। যদি আপনি বলেন যে আপনাকে কাজ করতে দেওয়া হয় নাই, এখন কিন্তু এটা শোনা যায়, খুব পপুলার, দেখবেন আপনি যখন প্রশ্ন করবেন তখন কেউ বলবে যে আমাকে ভাই কাজ করতে দেওয়া হয় না। তো আপনাকে কাজ করতে না দেওয়া হলে আপনি যাদের ম্যান্ডেট নিয়ে গেলেন, ছাত্র এবং জনগণ, তাদেরকে আপনি বললেন না কেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না? আপনি তো শেষ দিন পর্যন্ত থাকলেন, মানে থাকলো তো অনেকে। তো এই অনেকগুলো জিনিস আছে, সেগুলো আপনি যখন এই ইতিহাসটা নিয়ে নির্মোহভাবে আমরা কথা বলতে পারবো, বলার সময় হবে। এখনও তো আমরা সবাই অ্যাক্ট করছি ইতিহাসের মধ্যে, ফলে আমরা সব কথা এখনো বলতে পারছি না। যখন বলার সময় হবে তখন আরও অনেক কিছু আমরা আশা করি জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, একই প্রসঙ্গে আসছে আপনার কাছে। এই অভিযোগের যে অভিযোগটি নিয়ে কথা বলছিলাম, ময়মনসিংহ 10 আসনে বিএনপি সংসদ সদস্য আখতারুজ্জামান বলেছেন যে অনেকে জুলাই চেতনা বিক্রি করে, আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চলেন। এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছেন যে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশ সহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বা কোনো অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেব। বিএনপি এখন ক্ষমতায়, তো এসব অভিযোগ না করে তদন্ত ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আসলে সংসদে উত্তাপ ছড়াতে কি কিছু ইস্যু ওঠানো হয়, নাকি সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনাগুলো বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন আপনি? কিছু জিনিস আছে তদন্ত করে পাওয়া যায় না, তদন্ত করে প্রমাণ করা সম্ভব নয়। কিছু জিনিস তারপরও ঘটে, কিছু জিনিস পারসেপশন, কিছু জিনিস সাদা চোখে দেখা যায় কিন্তু প্রমাণ করা যায় না। আমার এখনকার এই একটু রং জ্বলে যাওয়া পুরনো শার্টটা 2 দিন পরি, কয়দিন পর দেখলেন প্রতিদিন শার্ট পরিবর্তন হচ্ছে আমার, ভালো ভালো ব্র্যান্ডের দামি শার্ট। প্রমাণ করা যাবে না যে আমি এই টাকার উৎস কিভাবে আসছে বা কি, কিন্তু আমার চাল চলন, আমার চাকচিক্য দেখলে বুঝতে পারবেন যে আমার একটু চর্বি জমছে স্কিনের নিচে, একটু চাকচিক্য চেহারায় আসছে। সুতরাং এইটা একটা, কিন্তু এটা হওয়া দোষের না, এটা পরিবর্তন তো তার পরিশ্রম দিয়ে হতে পারে, ব্যবসা দিয়ে হতে পারে, কাজ দিয়ে হতে পারে, পেশার সঙ্গে হবে। মূল বিষয় যেটা, সেটা হলো বাংলাদেশে যে আলোচনায় আমরা ছিলাম, দুর্নীতি বলেন, সুশাসন বলেন, দেশের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে, সেইটায় আমরা কতটা সফল হয়েছি বা হতে যাচ্ছি বা কতটা আস্থাশীল থাকছে মানুষ, এই আস্থাটা ইতিমধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কেন? কারণ বিএনপি বাংলাদেশ মানে মোটা দাগে ফ্যাসিবাদ 16 বছর, এবং যারা তাদের পক্ষের ছিল তারা কেউ বিতাড়িত, পলাতক, আর কেউ দেশে আছে, চুপ করে আছে। কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদেরকে যদি ধরি,
রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে যতটা ইতিবাচক পরিবর্তন, যে পরিবর্তিত যে বেটার বিএনপি আমরা আশা করছিলাম, সেইখানে যদি নির্মোহ বিশ্লেষণ করা যায় তাহলে আমরা ওই ইতিবাচক পরিবর্তনটা ক্ষেত্র বিশেষে দেখলেও, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা তার অ্যাটিটিউডে, তার বক্তব্যে দেখলেও সামগ্রিকভাবে দেখছি। ধরেন এই যে প্রতিহিংসা নিয়ে, খুব সিম্পল, আমার ওনার এই বক্তব্যটা এত ভালো লেগেছে যে ওনার সবাই যদি গ্রহণ করতো। তিনি বললেন যে আমার মা, তিনি রাতের বেলা হঠাৎ অসুস্থ, তাকে একটা হসপিটালে নিতে হবে, একটা হসপিটালের অ্যাম্বুলেন্স যেটা যে কাউকে দেওয়া উচিত, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান অ্যাম্বুলেন্স দেয়নি। এখন আই এম দ্য প্রাইম মিনিস্টার, চাইলে আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে আমার? দ্বিতীয় বলছেন যে এখন এমআরআই করলে, পরীক্ষা করলে আমার মেরুদণ্ডের ভাঙা হাড়টা বাঁকা পাওয়া যাবে, কারণ ওই টর্চারের পরে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এখন বাঁকা অবস্থায় জোড়া লেগে গেছে, ওইভাবে আছে। এখন আমি যদি প্রতিশোধ নিই তাহলে কি আমার এই বাঁকা হাতটা সোজা হয়ে যাবে? এটা যে কত বড় লেসন, এই লেসনটা তার দলের ফলোয়ার যারা নেতাকর্মী তারা কত শতাংশ গ্রহণ করছেন? দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে, দেশের পক্ষে, দেশের জন্য কাজ করার পক্ষে তিনি যা বলছেন তার দলেরই কত শতাংশ